আজকে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলো, তাদের নাম তালিকা আসলো, এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? যতই তেল মারুক তাবেদারি করুক, জামাত বিএনপি আর ইউনূসকে চিনতে সময় লাগবে। আর ক্যান্টনমেন্টের জেলখানা ওটা তো মামুর বাড়ি, ওনারা কি ওই মামুর বাড়িতে থাকবে না কেরানীগঞ্জে থাকবে আগামীকালই বোঝা যাবে। কঠিন পরীক্ষা ভাই, কঠিন পরীক্ষা। যদি কোনো কারণে রায় আসে যে না ওনারা ক্যান্টনমেন্টেই থাকবে, ওনাদের মামুর বাড়িতেই থাকবে, তাহলে ধৈর্য নিবেন দেশে কোনো সংস্কার হয় নাই। হাসিনা তো নিজেই কুশকে দিচ্ছে, এই যে দেখেন কি কয়, যা কিছু আছে তাই এখন নামতে হবে। আর এই সশস্ত্র বাহিনী আমি জানি না এদের কি, মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম। শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় 1 নাম্বার ছিল বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ 3 নাম্বারে নেমে গেছে। আর যেভাবে সেনাবাহিনীকে ইউনূস ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘে ওই সেক্রেটারি জেনারেলের যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়া, ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে প্রথম ভারতে গেলেও সেখান থেকে আবার চেয়েছিল যুক্তরাজ্যে আসতে, কিন্তু তার অতি আদরের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সেটা গ্রহণ করেননি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনীতি, প্রেক্ষাপট, পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওর শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক চলুন আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে প্রথম ভারতে গেলেও সেখান থেকে আবার চেয়েছিল যুক্তরাজ্যে আসতে, কিন্তু তার অতি আদরের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সেটা গ্রহণ করেননি। ফলে তিনি ভারতেই রয়ে গিয়েছেন এবং এখনো আছেন। কিন্তু তিনি আসতে পারলেও দলে দলে লোকজন তারা যে অবৈধভাবে ভারতে ঢুকেছে সেখান থেকে কিন্তু অনেকেরই, যাদের যুক্তরাজ্যের ভিসা আছে, সেই ভারত থেকে তারা যুক্তরাজ্যে চলে এসেছে। এবং অনেকেই আছে বিভিন্ন দেশ মেশ ঘুরে টুরে কোন রকম টুরিস্ট ভিসা মিশা দিয়ে তারা এখন যুক্তরাজ্যে আছে। আবার অনেকে আছে আওয়ামী লীগ করে না, কিন্তু আগে থেকে স্টুডেন্ট ভিসা আছে, তারা চিন্তা করছে যে এবার আওয়ামী লীগ যদি করি তাহলে অ্যাসাইলাম ক্লেম করলেই পেয়ে যাব। যুক্তরাজ্যে আপনারা জানেন যে যুক্তরাজ্যে এখন লিগেল হওয়া অনেক কঠিন, বা কাগজপত্র পাওয়া বা পাসপোর্ট পাওয়া অনেক কঠিন। তো এরাই দেখবেন ওই ইউনূস বা কোনো উপদেষ্টা তারা ইংল্যান্ডে গেলে তারা শুধু চিল্লায় ইউনূস নিপাত যাক, আরো নানা রকম গালিগালাজ করে। তারা মনে করে যত বেশি গালি দিব ইউনূসকে ততই আমাদের এই অ্যাসাইলাম পাওয়া সহজ হবে। এবং আওয়ামী লীগও এই সুযোগ কাজে লাগিয়ে এদেরকে ব্যবহার করতেছে। যদিও এটা সত্য যে এই হাসিনার 15 বছরে বিএনপি জামাতের হাজার 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 লোক অ্যাসাইলাম পেয়েছে, হাজার হাজার। আমি অনেকে হেল্প করেছি, আইনি পরামর্শ দিয়ে অনেকে হেল্প করেছি, আমি বিএনপি জামাত অনেকে হেল্প করেছি, এই জন্য সবাই আমাকে মোটামুটি ভালো জানে। তো এখন গণহারে, মানে আওয়ামী লীগ নাম শুনলেই গণহারে রিফিউজ। আর রিফিউজ করা মানে এই না যে দেশে পাঠিয়ে দেওয়া, ওই রিফিউজ করার পরে ওই সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়, কাম কাজ করার অনুমতি থাকে না, মানে খুবই দুর্বিষহ জীবনযাপন। তো কেন এগুলো বলতেছি, আপনাদের একটা প্রমাণ দেখাবো আজকে। আগে চলুন প্রমাণটা একটু দেখি। আওয়ামী লীগের একজন এমপি, এখন তো সাবেক, তিনি এখন জেলে আছেন এবং তার মেয়ে এবং জামাই যেভাবেই হোক তারা আগে থেকেই লন্ডনে ছিল এবং তারা অ্যাসাইলাম ক্লেম করেছে এবং সেই অ্যাসাইলাম হোম অফিস রিফিউজ করেছে। তারা বলেছে যে তার বাবা সাবেক এমপি ছিল আওয়ামী লীগের, তিনি এখন জেলে আছেন, এখন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিলে তাদেরকেও জেলে যেতে হবে। তারপরেও হোম অফিস তাদের অ্যাসাইলাম গ্রান্ট করেনি। এবং এই জিনিসটা তারা আলোচনা করেছেন একজন উকিলের সঙ্গে অন দা ফোনে, এবং সেই ফোন রেকর্ড আপনাদেরকে আমি এখন শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলুন, প্রশ্নটা বলুন কাইন্ডলি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার ওয়াইফ 2023 সালে এদেশে আসছেন, তারপর উনি 24-এ অ্যাসাইলাম ক্লেম করছেন। আর আমার শ্বশুর ছিল এমপি, সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন। এখন আমাদের কেসটা রিফিউজ করছে হোম অফিস, এখন আমরা আপিলে আছি।
বাট আমার ওয়াইফ ওইভাবে ইনভলভ ছিল না। এখন আমাদের কিরকম কাগজপত্র প্রয়োজন বা আমি একটু জানতে চাই, আপনার ওয়াইফের অত্যন্ত ভালো কেসটা হয়ে যাওয়া উচিত, কেন হলো না আমি জানি না। কারণ আপনার শ্বশুর এখন কোথায় আছেন? জেলে আছে। গুড, এটা সবচেয়ে বড় জিনিস। আপনার শ্বশুরটাকে ডিনাই করতে পারবে না। প্রথম কাজ কি? আপনার শ্বশুরের প্রোফাইল দেওয়া, পার্লামেন্টের মেম্বারশিপ দেওয়া, অ্যারেস্ট হয়েছে সেটা প্লেন্টি অফ কাগজ দেওয়া, আর আইনজীবীর আমার ওয়াইফ ওইরকম ভাবে ইনভলভ ছিল না আর কি। আপনি এই জন্য হারতেছেন, আপনি এই জন্যই হারেন। আপনার দায়িত্ব কি সেটা বুঝে নেন, তারপর হারবেন কেন সেটা জেনে নেবেন। হারবেন না আপনি, কারণ কি বলা হচ্ছে নিগৃহীত হতে হচ্ছে। তাকে অ্যারেস্ট করবে কিনা, তাকে মারবে কিনা সেটা বিষয় না, ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্টের সম্মুখীন হবে কিনা, আপনার স্ত্রী তার বাবার পরিচয় একটা বাড়ি ভাড়া নিতে পারবে কিনা, তার এনআইডি দিয়ে কোনো অসুবিধা হবে কিনা। আজকে বাংলাদেশে ছাত্রলীগের ছোট্ট একটা কর্মীকে জাতা ভাষায় গালাগালি করা হয় ফেসবুকে, এই তথ্যগুলো দিতে হবে। আপনার কেউ যদি আপনি বলেন যে সে জড়িত না, আমি তো কোনো সময় বলেন মিথ্যা কথা বলবেন, কাগজ বানানোর প্রয়োজন নেই। আজকে আওয়ামী লীগের এমপি এই জন্য নিগৃহীত হতে হবে, এই জন্য সহজ সরল জীবনযাপন করতে পারবেন না, যে কোনো জায়গায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। এলাকায় তো প্রশ্নই আসে না, আমি বললাম এলাকায় যাব না। এলাকার বাইরেও তো তার পরিচয় আওয়ামী লীগের এমপির সন্তান। সুতরাং যেভাবে আপনার ডকুমেন্ট দেওয়ার কথা ছিল আপনারা দিয়েছেন কিনা আমি জানি না, তবে হাই প্রোফাইল ব্যক্তিদের, হাই পটেনশিয়াল ব্যক্তিদের, হাই পলিটিক্যাল ইনভলভ ব্যক্তিদের, উনি এমপি, মাত্র 300 জন এমপি ছিল, বেশিরভাগ এমপির বউ বাচ্চা পালিয়ে গিয়েছে, সেই তথ্যগুলো দিবেন। এই যে সেদিন মেজর জেনারেল তার বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে, ওয়ারেন্ট হয়েছে, মেজর জেনারেল বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। একটা মেজর জেনারেল তো রাষ্ট্রের কর্মচারী, এসপিডিসি ইন্সপেক্টর পুলিশের বউ বাচ্চা নিয়ে ক্যালকাটায় পালিয়ে আছে। এই তথ্যগুলো দিতে হবে আপনার। সুতরাং আপনি যে বলছেন আমি শতভাগে একমত, আপনার স্ত্রী আওয়ামী লীগের এমপির কন্যা, রাজনীতিতে জড়িত নেই। আওয়ামী লীগের এমপির কন্যায় তার আজন্ম পাপ, সেই পাপের ফল বাংলাদেশে যে দিতে হবে, এই জন্য এই দেশে অ্যাসাইলাম চাই। প্রপারলি তৈরি করেন, রিফিউজ হয়েছে মাত্র হোম অফিস থেকে, অ্যাপিলে এখনো সময় আছে। প্রপারলি বান্ডেল তৈরি করেন, আমাদেরকে বলতো যে আমরা দেশে সেফ, আমাদেরকে তো দেশে আমার শ্বশুরকে চিনে, বাট আমাদেরকে তো চিনে না। আর আপনার শুনে কাঁদবেন, কাঁদেন, আপনার জন্য আমি কাঁদবো না, আমি বলবো আপনি হারবেন। আপনার যে তার পথ আমি বলছি সেই পথটা আপনি অবলম্বন করেননি, এইভাবে আপনার বান্ডেল তৈরি করেননি, এভাবে আপনার স্টেটমেন্ট দেননি, এভাবে আপনার অবজেক্টিভ ডকুমেন্ট দেননি, এভাবে আপনি 25 জনের তুলনা দেননি। এটা দিতে হবে, না দিলে মা দুধ দেয় না বাচ্চাকে না কাটলে, আর আপনাকে হোম অফিস অ্যাসাইলাম দিয়ে দিবে, এত সহজ না। আওয়ামী লীগের এমপির কন্যাটা হয়নি, দুঃখ পাচ্ছি, অ্যাপিলে হয়ে যায়, আশা করি শক্তভাবে করেন, আইনজীবীর সাথে কথা বলেন। একটা জিনিস বলবো, আপনারা পয়সা দিয়ে আইনজীবীর সার্ভিস দেন, আপনি পরিপূর্ণভাবে আপনার পয়সার হক আদায় করেন, এবং এটা হওয়া উচিত আমি মনে করি, চেষ্টা করেন। আর অনেক ক্ষেত্রে নাও হতে পারে, সেটা কি কোন ক্ষেত্রে আপনার দিকে 100% চেষ্টা করছেন, তা আপনার হয় নাই। আমি মনে করি আপনি 2% চেষ্টা করেছেন, 98% চেষ্টা করেন নাই, সেই জন্য হয়নি। 100% চেষ্টা করার পর যদি না হয় তখন কিছু করার নেই, কিন্তু আপনি যদি 2% আপনার মতো চেষ্টা করে করেন, আমি বলবো দুঃখজনক, এটা করে যাওয়া উচিত। তো দর্শক, উনি একজন স্বনামধন্য উকিল, এন রহমান। এই যুক্তরাজ্যে যারা আছেন সবাই ওনাকে চিনেন এক নামে। তো উকিল তো বলবি, কারণ কোনো ক্লায়েন্ট আসলে উকিল কিন্তু না বলে না, কারণ এতে তো উকিলের রুটি রুজি জড়িত, তাই না? তো সবসময় উকিল আশার বাণী শোনায়, একটা ক্লায়েন্ট আসে, টাকা দেয়, উকিল তো সেভাবেই চলে। এবং এই লন্ডনে যত বড় বড় ইমিগ্রেশন এক্সপার্ট আছে সবাই কিন্তু বাংলাদেশি উকিল। এই ছাত্র শিবির যেভাবে আগায় যাইতেছে, 4টা বিশ্ববিদ্যালয় যেভাবে জয় ছিনে আনলো, এবং ছিনে আনলো বলবো কেন, ওনাদের প্রাপ্য, এটা ওনারা পেয়ে গেছে, ওনাদেরকে সবাই পছন্দ করছে, ওনাদের ভালো কাজের জন্যই ওনাদেরকে ভোট দিছে, এবং ওনাদেরকে ভোট দিয়ে কেউ ঠকে নাই তো ভাই, একটি ছাত্র ঠকে নাই। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রকে আপনি আলাদা আলাদা জিজ্ঞেস করেন, সবাই কিন্তু খুশি, কারণ ওনাদের কার্যক্রম, প্রতিটা কাজই ওনাদের প্রশংসা পাচ্ছে। এভাবেই তারা এগিয়ে যাবে, এবং একটা টাইমে এই দেশকে তারাই পরিচালনা করবে। দেশ চালাবার জন্য ভাই লেখাপড়া করতে হবে, জ্ঞানী লোক হইতে হবে, মূর্খ লোক দেশ চালাইতে পারবে না। যুগ চেঞ্জ হয়ে গেছে, তো আগের যুগটা তো নাই, এবং রাজনীতির রূপও চেঞ্জ হয়েছে। হ্যাঁ ভাই, আগের রাজনীতি নাই। দেখেন এই যে এনসিপি 17 তারিখে মানে গত শুক্রবার সাইন করতে যে যায় নাই, না যাওয়াতে কত বড় কাজ হয়েছে। এখন দেখেন
সব জায়গায় শুধু এনসিপি এনসিপি আলোচনা। হ্যাঁ, ওই বিএনপিও এনসিপি কে নিয়ে আলোচনা করে, জামাতে ইসলামও এনসিপি কে নিয়ে আলোচনা করে। আর এনসিপি ভাই কাউকেই ছাড় দেয় না, কখনো বিএনপির দিকে আঙুল তুলে, আবার দেখেন জামাত ইসলামের দিকে আঙুল তুলছে। আর জামাত ইসলাম এটা মাইনা নিতে পারে নাই, বিশেষ করে অধ্যাপক গোলাম পরোয়ার। হ্যাঁ ভাই, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নামটা কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ, আনকমন নাম ভাই, এরকম নাম কমই শোনা যায়। মিয়া গোলাম পরোয়ার মারাত্মক রিয়াকশন দিছে। এমনিতে উনি রাজনৈতিক বক্তব্য যখন দেয় খুব অগ্নি ঝরা বক্তব্য দেয়। হ্যাঁ ভাই, ওনার বক্তব্যের মধ্যে পাওয়ার আছে, খুব পাওয়ার। আর ইদানিং পাওয়ারটা আরো বাড়ছে, কারণ চারিদিকে তো শোনা যাইতেছে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাইতেছে, ক্ষমতায় চলে যাইতেছে। ওই ব্যাপারটা না ওনার মাথার মধ্যে বোধহয় কাজ করতেছে, যার জন্য এনসিপির এই বক্তব্যটা তো মাইনাই নাই, বরঞ্চ অপমানজনক কিছু কথাবার্তা বলছে। হ্যাঁ, ওই যে বাপের আগে হাইটো না, এই জাতীয় কথাবার্তা। অর্থাৎ বাপ চিনো না, বাপের উপর দিয়ে কথা বলো। তোমরা তো এখনো শিশু, পোলাপান, রাজনীতির বক্তব্য শিখো নাই, রাজনীতির বক্তব্য কিভাবে দিতে হয় সেটাই জানো না, অনেক ধরনের কথাবার্তা। যাই হোক, মুরব্বী রাগ করছে, কিন্তু মুরব্বী রাগের কারণ কি জানেন? জামাতে ইসলাম গত 15 মাসে সুন্দর একটা ইমেজ গড়া তুলছে, আর এই নাহিদ ইসলাম ওই ইমেজের মধ্যে থাপাস করে একটা বাড়ি মাইরা বসছে। বলছে যে ওনারা খুব টেকনিক্যালি ভাবে জুলাই সনদপত্রের সাথে প্রতারণা করছে, আমাদের সঙ্গে প্রতারণা করছে, খুব টেকনিক্যালি ভাবে। এই ধরনের একটা স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা টক শো, পুরা বাজার গরম হয়ে গেল। দেখছেন, এখন ভাবেন ওনারা যদি ওই দিন 17 তারিখে ওইখানে সাইন করতে যাইতো, মাঠে কেউ থাকতো? বলার কেউ নাই, অপোজিশন কেউ নাই। এখন যারা সাইন করছে তারা তো সরকারের সাথে, সরকারি দল হয়ে গেছে। হ্যাঁ, সরকারের সাথে একমত জানাইছে। একমত জানায় নাই কারা? এনসিপি। যার জন্য একমাত্র মাঠে এখন এনসিপি বিরোধী দল। ওনারা যা কিছু বলবে তাই কিন্তু এফেক্ট হবে। হ্যাঁ, সব মহলে, বিএনপি তো এফেক্ট হবে, জামাতও এফেক্ট হবে। আবার মাঝে মাঝে দেখেন না আর্মির দিকে আঙ্গুল তুলা কথা বলে, ওইখানেও এফেক্ট হবে। যাই হোক, অধ্যাপক গোলাম পরোয়ার স্যার, আপনার কাছে বিনীত নিবেদন, আপনি এত রাগ দেখায়েন না। ওরা আপনার সন্তানের মতো, ওরা কোনো ভুল কথা বলে নাই তো। আপনারা আশ্বাস দিছিলেন, কথা দিছিলেন, সেই কথা অনুযায়ী আমরাও কিন্তু চিৎকার করছি। যতক্ষণ পর্যন্ত আইনি বৈধতা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত জামাত ইসলাম কোনো কিছুতে সাইন করবে না। এই কথা তো আমরাও বলছি। আমাদের মধ্যেও তো ক্ষোভ থাকতে পারে যে ভাই আপনারা কেন হঠাৎ করে চলে গেলেন। সবার মনের মধ্যে যদি এরকম একটা প্রশ্ন থাকে, এনসিপির মনের মধ্যে আসবে না কেন? যাই হোক, উপরওয়ালা যা করে ভালো করে। এনসিপি কে বলা হয়তো জামাতে ইসলামের বি টিম, এটা বলা হয়তো না, এখন আর বলার সুযোগ নাই। হায় রে রাজনীতি, এইটাই বুঝছেন রাজনীতির মজা। কিন্তু ইদানিং বলা হইতাছে এনসিপির সাথে বিএনপির আতাত হচ্ছে, ভিতরে ভিতরে আতাত হচ্ছে, এই জন্যই জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। এরকম ভাবার কোনো কারণ নাই। এনসিপি যেদিন বিএনপির সাথে আতাত কইরা নির্বাচন করবে, ওই দিন থেকে এনসিপি ভাই, ওই যে জাতীয় পার্টি আছে না, এরশাদ সাহেবের জাতীয় পার্টি, ওর চেয়েও খারাপ অবস্থায় যাবে, ওর চেয়েও খারাপ অবস্থায়। এটা মাথায় রাখেন। এনসিপি যতক্ষণ নিজের পায়ে দাঁড়ায় আছে, এনসিপি যতক্ষণ নিজের পায়ে দাঁড়ায় আছে ততক্ষণই টিকা থাকবে। হ্যাঁ ভাই, ইজ্জতের সঙ্গে টিকা থাকবে। আর যখনই অন্য দলের সাথে আতাত করতে যাবে তখনই হুমকির মুখে পড়বে। এনসিপি তার রাজনীতি ঠিক পথেই করতেছে, এটা আমার ব্যক্তিগত মতামত। এরকমই থাকা উচিত। আপোষ করবে কেন? সত্যটা সামনে তুলে ধরতে হবে। এমন কিছু ভাবার কারণ নাই যে এনসিপি ক্ষমতায় চলে যাবে। এনসিপি ক্ষমতায় যাবে এই স্বপ্ন দেখা ঠিক হবে না। এনসিপি ভবিষ্যতে ক্ষমতায় যাইতে পারে। এনসিপি নিশ্চয়ই নিজেরাও স্বপ্ন দেখে না যে তারা ক্ষমতায় যাবে, এরকম স্বপ্ন দেখে না। তারা বিরোধী দলেই থাকবে। তাদের মধ্যে থেকে যদি ভাই হাতে গোনা কয়েকজন সংসদে যাইতে পারে, এমপি হইয়া, হাতে গোনা কয়েকজন, এই আঙুলে গুনতে পারেন, এরকম কয়েকজনও যদি যায়, এনাফ, ওরাই ভাই সংসদ কাঁপাবে। হ্যাঁ, সংসদ কাঁপাবে। দেখেন না কিভাবে আঙুল তুলা কথা বলে। কোন রাজনীতি দলকে দেখছেন ক্যান্টনমেন্টের দিকে আঙুল তুলতে? একমাত্র এনসিপির থেকেই তো আঙুল তোলা হয়। এবং এই আঙুল তুলে তুলে এমন একটা অবস্থা করছে, বিশেষ করে সেনা প্রধান ওয়াকার সাহেবকে
অনেকগুলা প্রশ্নের সম্মুখীন করে দিছে। অতীতের কোন সেনা প্রধান, অতীতের কোন সেনা প্রধান, ওই যে আজিজ সাহেব ছিলেন সেনা প্রধান, যাকে নিয়ে আল জাজিরা একটা প্রতিবেদন করছিল না, ভয়াবহ প্রতিবেদন, ওই আওয়ামী লীগের আমলেই, শেখ হাসিনার আমলেই, ওই সেনা প্রধান আজিজকে নিয়েও এত বিতর্ক হয় নাই, এতটা সন্দেহের চোখে দেখা হয় নাই যতটা জনাব ওয়াকার সাহেবকে সবাই সন্দেহের চোখে দেখতেছে। তবে আমার চিন্তা ভাবনায় উনি খুবই ঠান্ডা মাথার মানুষ, ইদানিং কিন্তু উনি একদম চুপ। গত 15 মাস আমার মনে হয় ওয়াকার সাহেব স্বস্তিতে একটা দিনও কাটাইতে পারে নাই, সবসময় চিন্তার মধ্যে ছিল। সবচেয়ে বড় চিন্তা এই 22 অক্টোবর, এই আগামীকাল ওই যে 25 জনকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, 25 জন না, ওইখানে 10 জন, আর বাকিরা ধরা পড়ছে কিনা জানি না। ওইখানে 10 থেকে 11 জন আছে হেফাজতে, আর্মির হেফাজতে, কিন্তু তাজুল ইসলাম সাহেব বলছে কার হেফাজতে আছে আমরা জানি না। আগামীকাল তাদেরকে হাজির করতে হবে কোর্টে। কোর্ট থেকে যদি রায় দেয় যে এদেরকে কেরানীগঞ্জের জেলে পাঠায় দাও, তখন কি হবে? তাদেরকে যদি ওই আর্মির ওই জেলখানায় না পাঠায় তাইলে তো মহা বিপদ। আর্মি চাচ্ছিল কি জানেন? তাদেরকে নিজের অধীনে রাখতে বিশেষ একটা জেলখানায়, আর ওই জেলখানার খবর তো আমরা কেউ পাবো না। ওদের নিজের গাড়িতে কইরা নিয়ে যাবে কোর্টে, আবার নিজের গাড়িতে কইরা নিয়ে আসবে। এখন এই জেলখানার মধ্যে বুঝছেন আরাম আইসও থাকতে পারে, খাওয়া দাওয়া ঠিক মতো পাবে, কারণ তারাই তো নিজেরা। কিন্তু এটা কি বৈষম্য দূর হইলো? এই যে ডক্টর ইউনূস স্যার বারবার বলে আমরা বৈষম্য দূর করব, কিভাবে বৈষম্য দূর হইলো? দেখেন, সাধারণ একজন পকেট মার কয়টা টাকা পকেট মারতে গিয়া মানুষের গণ ধোলাই খায়া জেলখানায় চলে যায়, কিন্তু যে মানুষগুলা দেশের মানুষকে গুম করলো, হত্যা করলো, দেশের টাকা পয়সা লুটের জন্য সাহায্য করলো, 626 জন অপরাধীকে পার কইরা দিল, ধইরা নেন, তারাই করছে, এটা ধইরা নিতে পারি আমরা। তাদেরকে আপনারা আরাম আয়েসে রাখবেন, আর ওই পকেট মার কয়টা টাকা পকেট মারার জন্য মাইরও খাইলো, আবার জেলও গেল, এবং জেলে বসে জেলের চাক্কি ঘুরাইতেছে। আর ওনারা ওই যে মামুর বাড়ির জেলখানায়, নিজেদের জেলখানায় নিজেরা থাকবে। এটা বিরাট বৈষম্য না? এই বৈষম্য কি হইতে পারে? এটা আমরা এখন আগামীকাল দেখতে পাবো। আর ক্যান্টনমেন্টের জেলখানা, ওটা তো মামুর বাড়ি, ওনারা কি ওই মামুর বাড়িতে থাকবে না কেরানীগঞ্জে থাকবে? আগামীকালই বোঝা যাবে। কঠিন পরীক্ষা ভাই, কঠিন পরীক্ষা। যদি কোনো কারণে রায় আসে যে না ওনারা ক্যান্টনমেন্টেই থাকবে, ওনাদের মামুর বাড়িতেই থাকবে, তাহলে ধৈরা নিবেন দেশে কোনো সংস্কার হয় নাই, কোনো বৈষম্য দূর হয় নাই, কিচ্ছু হয় নাই। যেখানে ছিল দেশ ওইখানেই আছে। আর যদি দেখেন যে না তাদেরকে সাধারণ কয়েদিদের মধ্যে রাখছে, তাইলে বুঝা নিবেন দেশ সঠিক পথে যাচ্ছে। হ্যাঁ ভাই, দেশ সঠিক পথে যাচ্ছে, তখন বুঝা নিতে হবে। তখনই আমরা বুঝা নিব যে না আইন কানুন নিজের গতিতে চলছে। কয়েদিদের মধ্যে মাসুম কয়েদি তো নাই, কয়েদি মানি কয়েদি, মাসুম কয়েদি বইলা যদি ওদিকে পাঠায় দেন, জেলখানায় না পাঠান, অন্য কয়েদিদের সঙ্গে যদি তাদের বসবাস করার সুযোগ না কইরা দেন, তাইলে বুঝা নেব কোনো কিছুই হয়নি এই দেশে। দেশ ওই আগের অবস্থায় আছে, হতাশায় পড়া যাবে, জাতি পুরা হতাশায় পড়া যাবে। জাতিকে এই হতাশা থেকে দূর করতে পারে আইন আদালত। দেশের আইন যদি ভাই সঠিক পথে চলে, নিজের গতিতে চলে, তাহলে ভাই একটা দেশ সুন্দর হইতে বাধ্য ভাই, কেউ আটকাইতে পারবে না। সারা পৃথিবীর দিকে তাকান, প্রত্যেকটা দেশই ভাই আইনের উপরে নির্ভরশীল, আইনের উপরে কেউ হস্তক্ষেপ করে না। কিন্তু আমাদের দেশে আইনের উপরে হস্তক্ষেপ করে, আইনকে নিজের মতো করে চালাইবার চেষ্টা করা হয়। এটা আমরা অতীতে বারবার দেখে আসছি। ওইখান থেকে বাইর হইতে হবে, এবং আইন বিভাগের উচিত জবাবদিহির ভিতরে আনা যে অমুক জায়গার ওসি তুমি জবাবদিহি করো, অমুক জায়গার ডিসি তুমি জবাবদিহি করো, কেন তোমার এখানে এই ধরনের ঘটনা ঘটলো। যেমন নোয়াখালীতে 2 দিন আগে যে ঘটনাটা ঘটছে, ওইখানে কোরআন তেলাওয়াতের জন্য পুরস্কার দেওয়া হবে, কিছু ছেলে পেলে আসছে মসজিদের মধ্যে বসছে, ওইখানে যায় হামলা করা হয়েছে। হামলা কইরা বলা হয়েছে এখানে জামাত রাজনীতি করতেছে। ভাই, জামাত যদি রাজনীতি কইরা থাকে, আপনারা জানলা দিয়া ভিডিও কইরা সাউন্ড সহকারে আমাদেরকে শোনান, পুরা ভাইরাল কইরা দেন, তখন আমরাই তো প্রতিবাদ করুম যে ওই ভাই আপনারা ওইটার ভিতরে বসা রাজনীতি করতেছেন, কি রাজনীতি করতেছেন দেখান। কিন্তু আপনারা তা না কইরা এই যে মসজিদের ভিতরে ঢুইকা হামলাটা করলেন, এই যে রক্ত ঝরাইলেন, কারো পা ভাঙলেন, কারো মাথা ফাটাইলেন,
এখন দেখেন এই যে মাথা ফাটা পা ভাঙা, ওখানে সবাই ছাত্র ছিল ভাই, ওরা পুরস্কার নিতে গেছিল, এই যে ওদেরকে রক্তাক্ত করলেন, আর এইসব দৃশ্য এখন পুরা ভাইরাল হয়ে যাচ্ছে, সব দিকে ছড়ায় যাইতেছে। এতে মানুষ কি মনে করতেছে? আপনাদেরকে অত্যাচারী মনে করতেছে না? নিশ্চয়ই অত্যাচারী মনে করতেছে। আর আপনারা যারা বলেন মসজিদের মধ্যে কিসের রাজনীতি, আরে ভাই মসজিদের ভিতরেই তো রাজনীতির জন্ম হয়েছে। আপনারা বুঝেন না কেন? ইসলামিক ইতিহাস পড়েন না কেন? এই যে মদিনার সনদ কোথায় বসে আলাপ হয়েছে? মসজিদের ভিতরেই তো আলাপ হয়েছে। এই কাবিলা সেই কাবিলা, দুশ্মন আর বন্ধু দুজনকে এক কইরা ওইখানে আলোচনা কইরাই তো মদিনাকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হইল মদিনার সনদপত্র দিয়া। এটা বুঝেন না কেন? এইসব আলোচনা তো মসজিদের ভিতরেই হয়েছে। ইসলামের জন্মই তো মসজিদের ভিতরে, রাজনীতির বাইরে ইসলাম না ভাই। এখনো পৃথিবীতে বহু দেশ আছে ভাই, অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় মসজিদে বসা, মসজিদের ইমামের পরামর্শে ওইসব সিদ্ধান্ত আসে। এটা বুঝতে হবে। যাই হোক, বেশি ইসলামিক মাইন্ডের কথা বইলা ফেলাইতেছি, অনেক দিন যাবতীয় এই ধরনের কথা বলতেছি আমি। এই বলার পিছনে ভাই একটাই কারণ, একবার ওনাদেরকে দেখতে চাই। হ্যাঁ, একটা বার দেখার ইচ্ছা হয়েছে, কারণ গত 54 বছর দেখছি তো ভাই, আওয়ামী লীগ দেশ চালাইছে 21 বছর, আওয়ামী লীগ দেশ চালাইছে প্রায় 21 বছর। সেই বঙ্গবন্ধুর আমল থেকে শেখ হাসিনা, ওনারা 21 বছরের উপরে দেশ চালাইছে। বিএনপি চালাইছে আমার মনে হয় 15-16 বছর, আবার এরশাদ সাহেব চালাইছে 9 বছর, আর বাকি 8-9 বছর চালাইছে ভাই কখনো আর্মি, কখনো তত্ত্বাবধায়ক সরকার, বহু রকম সরকার এই দেশে দেখছি। শুধু দেখা হয় নাই এই জামাতে ইসলামকে, শুধু দেখা হয়নি এই জামাতে ইসলাম দলটাকে। ওই আকাঙ্ক্ষা থেকে কিন্তু দেখার ইচ্ছা। কিন্তু অধ্যাপক গোলাম পরওয়ার স্যার, আপনি যেভাবে কথা বলছেন, আপনার কথা থেকে মনে হয় আপনারা ক্ষমতায় চলে গেছেন। হ্যাঁ, আপনার কথা থেকে বোঝা যায়। আর আপনারা এনসিপি কে কাউন্টই করতে চান না, কাউন্ট করতে হবে। ওই সময় আসতেছে। এনসিপি কেন সাইন করে নাই? এনসিপি কে রাখা হয়েছে রিজার্ভ ফোর্স হিসাবে ভাই। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য একটা ডেডলাইন এবং এই 22 তারিখটি অত্যন্ত গুরুত্ব বহন করে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার যে নির্দেশিকা বা আদালতের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী 22 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম, খুন এবং বিভিন্ন হত্যা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকার সেনাবাহিনীর যে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তার মধ্যে 14 জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে এই পর্যন্ত আছেন। তো সেই সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের এই আদালতে নেওয়া এবং আদালতে বা কোর্টে প্রেরণ করা, এইটা এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু চাচ্ছেন না যে তাদেরকে সে জায়গায় নিতে। কিন্তু আদালতও নাসরবান্দা যে তাদেরকে আদালতে নিতে হবে, কোর্টে নিতে হবে। সে কোর্টে নেওয়ার পর কোর্ট তাদের বিরুদ্ধে যেই জাজমেন্ট দিবে সেই অনুযায়ী তারা কাজ করবেন। তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং গুরুত্ব বহন করে। এবং এই যে বিষয়গুলো, এই 22 তারিখের বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গিয়েছে গত কয়েকদিন। সরাসরি এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আঙ্গুল উঠছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডে সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএফআই সম্পৃক্ত ছিল। অনেকেই বলবেন যে ডিজিএফআই তো বাংলাদেশের যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তার নিয়ন্ত্রণাধীন, কিন্তু এই বাহিনীটি যেই জায়গায় হোক না কেন। আবার অন্যদিকে আরেকটি কথা বলা হয় যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু ডিফেক্টো রাষ্ট্রপ্রধান, মানে তিনি রাষ্ট্রপতি যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন তার প্যারালাল আরেকটি রাষ্ট্র পরিচালনা করছেন, যেই জায়গায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের সেভ করা, তাদের বিদেশে পালিয়ে যাওয়ার ব্যাপার সহ নানা আওয়ামী দোসর বা ফেসিবাদের যেই বিষয়গুলো, সেগুলো কিন্তু তিনি দেখভাল করছেন, এরকম একটা ইঙ্গিত আছে। তো সেই যে অগ্নিকাণ্ডে সরাসরি ওয়াকারের সম্পৃক্ততা, সাভারে অগ্নিকাণ্ড, চট্টগ্রামে অগ্নিকাণ্ড, এর মধ্যে কিন্তু রাজনীতিতে আরও
উথাল পাথাল অবস্থা তৈরি করে দিয়েছে বাংলাদেশের এনসিপি। তারা সরাসরি বলছে যে জামাত ইসলামকে নিয়ে নানা কথা বলছেন, মুনাফিক বলছেন। জামাত ইসলামের ব্যাপারে আমাদের যে এনসিপির নেত্রী সামান্তা শারমিন তিনি বলছেন যে ক্ষমতায় যেতে আওয়ামী লীগকে ব্যবহার করছে জামাত ইসলাম। আবার এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু জামাত ইসলামকে সরাসরি মুনাফিক বলে, যেই একটি তুলকালাম ঘটনা রাজনীতিতে এই মুহূর্তে মানে চলছে, সেই জায়গাতে এই যে এনসিপি এবং জামাতের টানাপোড়েনটাও রাজনীতিতে অনেকেই পজিটিভলি দেখছেন, আবার অনেকে খারাপভাবে দেখছেন। দেখুন, আবার এই এনসিপির যেই শাপলা প্রতীক, সেই প্রতীক বরাদ্দ নিয়েও কিন্তু নাটকীয়তা চলছে। তবে একটি সময় হয়তো মনে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই ছাত্ররা যেহেতু নতুন দল করেছেন, সেই জায়গায় হয়তো ছাত্রদেরকে এই শাপলা প্রতীকটি দেওয়া হবে। কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা নির্দ্বিধায় বলা যায় যে শাপলা প্রতীক হয়তোবা এনসিপি পাচ্ছেন না। আলটিমেট তারা যদি আন্দোলন সংগ্রামও করে সেই জায়গা, যেহেতু এনসিপি থেকে ইতিমধ্যেই বিএনপি এবং জামাত দূরে সরে গিয়েছেন, তো সেই জায়গায় তারা আন্দোলন করে খুব বেশি কিছু যে করতে পারবেন সেটা মনে হয় না। তবে ছাত্রদের ভালোবাসা এখনো এনসিপির প্রতি কিছু না কিছু আছে। তবে অনেকখানি ছাত্র যে জনতা তাদের ভালোবাসা কিন্তু জামাত ইসলামের দিকে অনেকটা হেলে পড়েছে, এটা নির্দ্বিধায় বলে। যে অন্যদিকে দেখুন, আবার আমাদের যিনি ক্রীড়া ও যুব উপদেষ্টা আছেন তিনি হঠাৎ করে আরেকটি বোমা ফাটালেন। সেই জায়গায় তিনি বললেন যে ভারতের সঙ্গে যে 10টি চুক্তি, সেই চুক্তিগুলো বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার একদম চুপচাপ, তিনি তার মুখে কষ্টিপ লাগিয়ে চুপচাপ বসে আছেন যে না বাবা, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, এই বিষয়ে কথা বললে হয়তো তার কোনো সমস্যা হতে পারে। এই যে দেখেন নানা টানাপোড়েন, নানা চড়ি উৎসাহিত, এর মধ্যে ওই যে মমতাজের একটা গান আছে না, ছেলে তো নয় যেন আগুনেরই গোলারে। তো আমাদের বাংলাদেশটা হচ্ছে এরকম যে বাংলাদেশ নয় যেন আগুনেরই গোলা, মানে পুরো বাংলাদেশটাই হচ্ছে একটা আগুনের গোলা। এখানে এই জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমি অন্তত পক্ষে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমাদের এত চমৎকার একটি বাংলাদেশ, এই দেশে যে যুব শক্তি তারা এখন সংখ্যাগরিষ্ঠ, অনেক রাষ্ট্রে দুরা মানুষদের নিয়ে তাদের বসবাস, অথচ বাংলাদেশের সব ইয়াং এনার্জেটিক লোকজন। এই বাংলাদেশটাকে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস আমূল পরিবর্তন করে দিতে পারবেন। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজটি করতে পারেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেটা করতে পারেন নাই। জুলাই আগস্ট যে স্পিরিট, সেটা তিনি ঠিকভাবে যে পরিচালনা করা, পরিচর্যা করা, সেটাও করতে পারেনি। দেখুন, জুলাই আগস্ট বিপ্লবের পরে এই যে আওয়ামী দোসরদের যে সবচেয়ে বড় দুটি অপদার্থ রাষ্ট্র ক্ষমতায় রেখে দিয়েছে, একজন ওয়াকার আর একজন হচ্ছে চুপ্পু, তাদেরকে যদি সেই প্রথম দিকেই সরে দেওয়া যেত, তাহলে আজকের যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট এবং এই যে নানা অস্থিরতা এবং সেনাবাহিনীর মধ্য থেকে এই যে ডিজিএফের যে এখনও অপকর্ম, এখনও যে তাদের যে কূট শয়তানি বুদ্ধি ভারতের রয়ের তত্ত্বাবধানে থেকে সেটা করা। দেখুন, আমরা একটা সময় মনে করতাম যে ডিজিএফআইটা হচ্ছে কি ভারতের স্টেশন, মানে ভারতের যে রয়ের একটা ছোট্ট স্টেশন হচ্ছে এই বাংলাদেশের ডিজিএফআই। এখন দেখছি তারা সেই রয়ের স্টেশনের থেকে বের হতে পারে নাই, বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা যে কাজ করবে সেই কাজটাও কিন্তু তারা করতে পারে না। তো সব কিছু বিবেচনা করলে যেটা দেখা যাচ্ছে যে এই বাংলাদেশে এখন যে অস্থিরতাটা চলছে, আগামী দিনগুলোতে কিন্তু এই অস্থিরতাটা আরও বাড়বে, বই কমবে না। তো সেই জায়গাতে যদি সেনাপ্রধানের মতো একটা মানুষ যেটা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, রিফাইন্ড আওয়ামী লীগ করতে চায়, এবং কি এই যে নানা অস্থিরতার সময় বিমানবন্দরে যে আগুন, সেই জায়গায় ফায়ার ব্রিগেডকে ঢুকতে না দেওয়া, এটা আসলে বাংলাদেশকে একটা ধ্বংস করে দেওয়ার মতো। যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইকোনমিস্ট, অথচ তার সবচেয়ে পাওয়ারফুল জায়গা হচ্ছে যে গার্মেন্টস শিল্প, প্রায় $1 বিলিয়ন উপরে বাংলাদেশের এই প্রোডাক্টগুলো ধ্বংস হয়ে গেছে, অথচ সবাই নির্বিকার, গা সারা ভাব, সবাই যার যার মতো করে ওখান থেকে একটু আগুন লাগছে, ওখান থেকে, অথচ আমরা বিভিন্ন তথ্য উপাত্ত যেগুলো দেখছি
পাচ্ছি, সেই জায়গাগুলো যদি মিলিয়ে দেখি তাহলে মনে হয় যে সেই শেখ হাসিনার যে গান পাউডার মেরে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া, দ্রুত গতিতে সেগুলো পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক সেরকমই অনেক প্রক্রিয়া মধ্য দিয়ে এখন বাংলাদেশটা যাচ্ছে। নির্বাচন সামনে, সেই নির্বাচনটিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে 1 লাখ সেনাবাহিনী, পুলিশ 1.5 লাখ, আর আনসার বিরবি 6 লাখ 7 লাখ। আমার মনে হয় না যে এই সেনা প্রধান যদি থাকে এবং এই রাষ্ট্রপতি চুপ্পু যদি থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে বয়োবৃদ্ধ যাদের এক পা কবরে গিয়ে চলে গেছে অলরেডি, তাদেরকে যদি দিয়ে এই নির্বাচনটি করানো যায়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জামাত ইসলাম বা ছাত্র শিবিরের সাথে বিএনপির যুবদল যেরকম একটা ব্যাপক সংঘর্ষ, তো আমার ধারণা যে আগামী নির্বাচন যেটা হবে সেটা তো আরো বেশি ব্যাপক সংঘর্ষ বা এই যে প্রক্রিয়া সেটা আরো বেশি যাবে। তো সেই জায়গায় যত দ্রুততার সম্ভব শহীদ যে যদি সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিয়ে যে মোটামুটি একটা লেভেলের মানে আপার লেভেলের যে জেনারেলরা এখনও বিদ্যমান রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র ব্যবস্থায়, তাদেরকেও যদি সরিয়ে দিয়ে মিড লেভেল বা লোয়ার লেভেল থেকে যদি একটু উপরে তুলে এনে বা একজন ভালো দক্ষ মানুষ যিনি গত ফেসিবাদী আমলের রক্তচক্ষু উপেক্ষা করে বা কোনো রকম সারভাইভ করে সেনাবাহিনীতে কাজ করেছে এরকম অফিসারকে দিয়ে, আর বাকি যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদেরকে দিয়ে যদি একটু ভালো নির্বাচন করা যায় সেটা সম্ভব। তা না হলে হয়তো এই ডিজিএফআই, এই ওয়াকাররা এই নির্বাচন বানচাল করা, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করা, অথবা যেভাবে চলছে যে একদিকে ডক্টর ইউনূস থাকুক আর একদিকে আমি থাকি, ডেফেক্টো দুজনেই প্রধানমন্ত্রীর মতো তারা পাওয়ার এক্সারসাইজ করছেন। তো এইভাবে হলে হয়তো ভালো একটা নির্বাচন হবে না। আদৌ নির্বাচন হবে কিনা এখন আমারও কেন জানি প্রশ্ন সামনে চলে আসছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে ওয়াকারুজ্জামান তাকে কিন্তু এই যে শেখ হাসিনা একটা বক্তব্য দিচ্ছে না যে ওয়াকারকে ধরবে, ওয়াকারকে ধরতে হবে, কারণ ওয়াকার হচ্ছে নাটের গুরু। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, তারপরে এই যে গুম খুন আয়নাগর সব কিছুর নেপথ্যে থেকেও এই যে ওয়াকারুজ্জামান জেনে শুনেও এগুলোর প্রতিকার না করা, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের আগামীর রাজনীতিটা ওই যে আগুনের গোলা, কখন যে কোন গোলা আগুনের গোলা কোথায় পড়বে সেটা দেখার এখন বিষয়। তবে 22 তারিখে জেনারেল ওয়াকার যত ছলছাতুরি করুক না কেন, মানে রাত পোহালেই তো আগামী দিন শেষে তো এই জায়গায় ওয়াকারের সেই সেনা সদস্যদের যাদের প্রতি অনেক প্রীতি ভালোবাসা তাদেরকে আদালতে নিতেই হবে। এবং আদালতে যিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তাজুল সাহেব, উনি কিন্তু অত্যন্ত দৃঢ় বিচক্ষণ এবং তার যেই এই আইনটাকে মানে এই যে বিচারটাকে সমাপ্ত করার যেই আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে আমার মনে হয় না যে ওয়াকারুজ্জামান খুব একটা ভালো ফলাফল পাবে। যতই গুড়াগুড়ি করো না কেন ভারত এবং ভারতের রয়ের সাথে এই সেনাদেরকে রক্ষা করা কোনো ক্রমই আর সম্ভব হবে বলে আমি মনে করি না।